হঠাৎ বাবা বাথরুমে মাথা ঘুরে গিয়ে অসুস্থ হয়ে পড়তে কাজল তাকে নিয়ে গেল পাড়ার ডাক্তারের কাছে। দেখে ডাক্তার বলল, অবস্থা সুবিধের নয়, ওনাকে কোনো বড় ডাক্তারের কাছে নয়তো হাসপাতালে নিয়ে যান। কাজলই বড়, ছোট ভাই ছাড়া ঘরে আর কোনো পুরুষ মানুষ নেই। দূর সম্পর্কের আত্মীয়রা সব গ্রামে থাকে, তাদের সঙ্গে তেমন একটা যোগাযোগও নেই। কাজেই বাবার সমস্ত দায়িত্ব এসে পড়ল কাজলের ঘাড়ে। কলেজ বন্ধ করে ছুটতে লাগলো বাবার পিছনে। সেই সময় আত্মীয় বন্ধুরা পাশে দাঁড়ানো তো দূরের কথা, কেউ একটু খোঁজ খবরও নেয়নি। কেবল কলেজের বন্ধু সমিতা কয়েকবার এসেছিল তাদের বাড়িতে। বাবার শরীর একটু ঠিক হতে কাজল আবার কলেজ যাওয়া শুরু করলো। কিন্তু কিছুদিন পরে আবার বাবা অসুস্থ হয়ে পড়তে কাজলের চিন্তা বাড়ল। প্রায় অজ্ঞান অবস্থায় বাবাকে নিয়ে ছুটল সামনের নার্সিং হোমটায়। এমার্জেন্সিতে ডাক্তার দেখে বলল স্ট্রোক। সঙ্গে সঙ্গে ভর্তি করে নিল। প্রায় সপ্তাহ খানিক থাকতে হলো সেখানে। কাজল বিকেলে ভিজিটিং আওয়ার্সে বাবাকে দেখতে যায়। একেবারে ডাক্তারের সঙ্গে কথাও বলে আসে। চিকিৎসা ভালো করলে কি হবে, যুবক ডাক্তারটার ভাবভঙ্গি মোটেই ভালো লাগলো না কাজলের। প্রথম দিনই কথা বলার সময় হাঁ করে চেয়ে রইল তার মুখের দিকে। নানা রকম পারিবারিক প্রশ্ন করতে লাগলো। ভীষণ অস্বস্তি হলো তার। মুখে চোখে বিরক্তি ছড়িয়ে পড়ল। কিন্তু কি করবে, ভালো না লাগলেও সহ্য করা ছাড়া উপায় নেই। তবে আশ্চর্যের ব্যাপার, পরদিন লোকটি আর বেশি কিছু কথা বলল না। সংক্ষেপে পেশেন্টের অবস্থা বুঝিয়ে দিয়ে বরং আশ্বস্ত করল একদম চিন্তা না করতে। বলল কয়েকদিনের মধ্যে বাবাকে বাড়ি নিয়ে যেতে পারবে। ছুটির দিন রিসেপশনে বিল পেমেন্ট করতে গিয়ে কাজল অবাক। বিভিন্ন খাতে বেশ কিছু টাকা ছাড় দিয়েছে, আর ডাক্তারও তার ফি বাবদ একটা টাকাও নেয়নি। এই টানাটানির মধ্যে এতগুলো টাকা ছাড় পেয়ে কাজল হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু ভেবে পেল না হঠাৎ বিলে এতগুলো টাকা ছাড়লো কেন, আর ডাক্তারই বা কেন ফিস নিল না। ভয় হলো এর পিছনে ওর কোনো মতলব নেই তো। আজকাল লোক চেনা দায়। প্রথম দিনই যেভাবে কথা বলছিল তাতে কোনো কিছুই অসম্ভব নয়। যাই হোক, যা হয় পরে দেখা যাবে। আপাতত বাবাকে নিয়ে কাজল বাড়ি চলে এলো। মাস কয়েক পরে কাজল পড়ল আর এক সমস্যায়। কমল জয়েন্টে পাশ করেছে, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কিন্তু তার জন্যে অনেক টাকার দরকার। সংসারের একমাত্র রোজগেরে বাবা বিছানায় পড়ার পর থেকে এমনিতেই তাদের খারাপ অবস্থা। এখন এতগুলো টাকা কোথায় পাবে? কলেজের বন্ধু সমিতাকে কথায় কথায় বলেছিল ভাইয়ের কথা। সে পরামর্শ দিল ব্যাংকে গিয়ে এডুকেশন লোনের চেষ্টা করতে। কিন্তু তারা তো গ্যারান্টার বা সিকিউরিটি চাইবে, সেটা কোথায় পাবে? তাই শুনে একদিন বলল, তুই গড়িয়ার এলাহাবাদ ব্যাংকে চলে যা, ওখানে ব্যবস্থা হয়ে যাবে। দোনামোনা করে কাজল পরদিন ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলতে বলল, আমার কিন্তু কোনো গ্যারান্টার নেই, আর ভাড়া বাড়িতে থাকি, চাকরিও করি না, কাজেই সিকিউরিটি কিছু দিতে পারবো না। ম্যানেজার হেসে বলল, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, লাগবে না কিছু, খালি ভাই যেন পড়া শেষ হলে চাকরি পেয়ে টাকাটা সময় মতন শোধ করে দেয়। একটু অবাক হলো কাজল, সব জায়গায় গ্যারান্টার চায়, এখানে নিল না কেন? যাই হোক, বেশি ঔৎসুক্য দেখালো না, পাছে লোনটা হাতছাড়া হয়ে যায়। কাজল ইতিমধ্যে গ্র্যাজুয়েশন শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। একদিন সন্ধেবেলা মেট্রোতে করে ফিরছিল। সেন্ট্রাল স্টেশনে এসে দেখে প্রচণ্ড ভিড়। আগের ট্রেনটা নাকি আসেনি। পরের ট্রেনটা আসতেই সবাই হুড়মুড়িয়ে উঠতে লাগলো। কাজলও কোনো রকমভাবে ভিড় ঠেলে উঠে ভিতরে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ভিড়ের চাপে পিছন থেকে কেউ এসে পড়ল তার ঘাড়ে। অমনি মুখ থুবড়ে নিচে পড়ে যাবার জোগাড়। হাতের বইপত্র সব নিচে ছড়িয়ে গেল। কোনো রকমে নিজেকে সামলে পিছন ফিরে দেখে বইয়ের প্যাকেট হাতে নার্সিংহোমের সেই ডাক্তারটা। তারও ব্যাগে রাখা বইগুলো নিচে পড়ে গিয়েছিল। ঝুঁকে তুলতে লাগলো। কাজল রেগে মেগে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সামলে নিল। বইগুলো তুলে নিয়ে কেবল বলল, এভাবে গায়ে না পড়ে একটু সাবধানে দাঁড়ান না। লোকটি মাথা ঝুঁকে বলল, সরি। কাজল আর কিছু না বলে খালি একবার রাগের চোখে তাকালো তার দিকে।
তারপর সরে গিয়ে রডটা ধরে দাঁড়ালো। বাড়ি ফিরে চা খেয়ে পড়তে বসে বইগুলো খুলেই আশ্চর্য হয়ে গেল কাজল। এটা কোত্থেকে এলো? এটা তো তার বই নয়। তবে কি বইটা ওই লোকটার? ওরও তো হাতের বইয়ের ব্যাগটা মেট্রোতে নিচে পড়ে গিয়েছিল। ভুলে বোধহয় তার বইটা সে কুড়িয়ে নিয়ে চলে এসেছে। দেখলো একটা গল্পের বই, নাম আনফ্রেন্ড বন্ধু, লেখক চরণ দাস। লেখকের নামটা পড়েই মাথায় বিদ্যুৎ চমক খেলে গেল কাজলের। মনে পড়ে গেল বছর খানিক আগের একটা ঘটনার কথা। কলেজের বন্ধু সমিতা একদিন ক্যান্টিনে গল্প করতে করতে তার মাত্র শতিনেক ফেসবুক ফ্রেন্ড আছে শুনে সকলের সামনে ঠোঁট বাঁকিয়ে বলেছিল, তুই একটা হাবাকালি, আদ্যিকালের বদ্যি বুড়ি। এই জন্যে আজ পর্যন্ত তোর একটাও বয়ফ্রেন্ড জুটল না। তোর দ্বারা কিচ্ছু হবে না। সকলের সামনে এরকম কথা শুনে লজ্জায় রাগে মুখটা লাল হয়ে গিয়েছিল তার। ঠিক আছে, আমি তাই, আমার বয়ফ্রেন্ডের দরকার নেই বলে গটগট করে বেরিয়ে এসেছিল ক্যান্টিন থেকে। বাড়ি এসেও সমিতার কথাটা মনের মধ্যে বারবার বাজছিল কাজলের। ভাবল ওর কথাটা কিন্তু একেবারে মিথ্যা নয়। ক্লাসের সবাইয়ের কারি কারি ফ্রেন্ড, কেউ বলে 4,000, কেউ বলে 5,000, আর সে এখনও 500-র গণ্ডিই বেরোতে পারেনি। অবশ্য বেরোবেই বা কী করে? প্রোফাইলে যদি খালি কলেজের নাম আর সাল ছাড়া জন্ম তারিখ লেখা থাকে, আর নিজের ফটোর বদলে জল গড়িয়ে পড়া একটা চোখের ছবি দেওয়া থাকে, তো কে বুঝবে সে কে? তার উপরে নামটাও তো ওই রকম, ছেলে কি মেয়ে বোঝাই মুশকিল। তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে কি করে? তারও সেধে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ভালো লাগে না। নেট দুনিয়ায় বদলোকের তো অভাব নেই। কখন কোন আজে বাজে লোক এসে কি কাণ্ড করবে তার ঠিক নেই। সেদিন সমিতার কথায় নিজেকে ওদের মধ্যে বড় বেমানান মনে হলো কাজলের। তাই ভাবলো একটু দেখাই যাক না কি হয়। ফোনটা খুলে দেখে দেখে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো আর টাইমলাইনে একটা ছোট্ট পোস্ট দিল। ভার্চুয়াল ফ্রেন্ড আর সত্যিকারের বন্ধুর মধ্যে অনেক তফাৎ। পরদিন সকালে ফোন খুলে সে দেখতে লাগলো কজন তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। হঠাৎ একটা নামে এসে চোখটা আটকে গেল। চরণ দাস তার রিকোয়েস্ট কনফার্ম করেছে, আর তার টাইমলাইনের পোস্টটায় একটা সুন্দর কমেন্ট দিয়েছে, সবার জীবনেই সত্যিকার বন্ধু নানা রূপে নানাভাবে আসে, খালি তাকে চিনে নিতে হয়। আশ্চর্য হলো, একে একে তো সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি, তাহলে ও কনফার্ম করলো কি করে? তবে কি সমিতার বন্ধু চন্দনাকে পাঠাতে গিয়ে ভুল করে চরণ দাসের কাছে রিকোয়েস্ট চলে গিয়েছে? হবে হয়তো। কৌতূহল হলো। লোকটার প্রোফাইল খুলে দেখে খালি ফ্রম মেদিনীপুর লেখা, জন্ম তারিখ বা অন্য কোনো বিবরণ নেই। নিজের ছবিও নেই, খালি গাছপালা ঘেরা একটা পুকুরে সাঁতার কাটা হংস মিথুনের ছবি দেওয়া আছে। টাইমলাইন খুঁজে দেখলো কেবল বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়া লোকটার গল্প, ছড়া, কবিতা ছাড়া আর কিছু নেই। আশ্চর্য হলো, সবাই ফেসবুকে শতেক রকম ছবি, মেসেজ, ভিডিও দিয়ে ভরিয়ে ফেলে, কিন্তু এর সেসব নেই কেন? কত বয়স, দেখতে কেমন, কি করে, কিছুই বোঝা যাচ্ছে না। খালি এটুকু বোঝা যায় ও একজন সাহিত্যিক, আর চরণ দাস বোধহয় ওর ছদ্মনাম। যাই হোক, বেশ অন্যরকম লাগলো লোকটাকে। টাইমলাইনে তার কমেন্টের উত্তর সেখানে না দিয়ে সে দিল তার মেসেজ বক্সে, লিখল, ভুল করে পাঠানো বন্ধুত্বের আবেদন গ্রহণ করার জন্য ধন্যবাদ। আমার টাইমলাইনে আপনার লেখা কথাগুলো যেন সত্যি হয়, জীবনে সত্যিকার বন্ধুকে যেন চিনে নিতে পারি। তার এই মেসেজের উত্তরে চরণ দাস লিখল, ঈশ্বর আপনার মনোকামনা নিশ্চয়ই পূরণ করবেন। এরপর কাজল কেবল লাইক দেওয়া ছাড়া আর কিছু লিখল না, আর ওদিক থেকেও কোনো মেসেজ এলো না। সেই থেকে আর তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয়নি, যোগাযোগও নেই। মনটা চঞ্চল হয়ে উঠল কাজলের। ভাবতে লাগলো, এ কি তবে সেই চরণ দাস? কিন্তু এ তো ডাক্তার, ডাক্তারির সাথে সাথে এ আবার সাহিত্য চর্চাও করে নাকি? কিন্তু সেই চরণ দাসের কথাই তো মনে হয়েছিল লোকটা ভালো, সৎ, কিন্তু এ তো কেমন যেন খালি মেয়েদের গায়ে পড়া স্বভাব। তাহলে না, সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। কি করে জট খুলবে এর?
পরদিন ইউনিভার্সিটি গিয়ে সমিতাকে কাল মেট্রোর ঘটনাটা বলবে বলে বইটা বের করেছে। কিসে দেখেই বলে উঠল, আরে এ তো চন্দনদার বই, তুই কোথায় পেলি? চন্দনদা? সে আবার কে? কাজল অবাক হলো। আমার মামাতো দাদা চন্দন সাঁতরা, সে ওই ছদ্মনামে লেখে। তুই কি বইটা কিনলি নাকি? না রে বাবা, কিনিনি, ভুল করে আমার কাছে চলে এসেছে বলে কালকের মেট্রোর ঘটনাটা খুলে বলল। শেষে জিজ্ঞেস করলো, আচ্ছা তোর দাদা কি ডাক্তার নাকি? হ্যাঁ, কেন? সমিতা অবাক হলো। না এমনি। উহ, এমনি নয়, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। কি ব্যাপার রে? বল না। সমিতা গলা জড়িয়ে ধরে বলে উঠল। তার হাত ছাড়িয়ে কাজল একটু গম্ভীর হয়ে বলল, না, লোকটা কেমন যেন। কিছুদিন আগে বাবাকে একবার নার্সিংহোমে ভর্তি করেছিলাম, তখন গায়ে পড়ে নানা রকম ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছিল। আবার দেখলাম হাসপাতালের বিলে বেশ কিছু ছাড় দিয়েছে, নিজের ফিসও নেয়নি। কাল আবার হলো ওই কাণ্ড। সমিতাকে মিটিমিটি হাসতে দেখে কাজল বুঝতে পারল ভিতরে নিশ্চয়ই কিছু রহস্য আছে। তুই কিছু লুকাচ্ছিস মনে হচ্ছে। কি ব্যাপার বল না রে, বল না বলে তার হাতটা চেপে ধরল। বলবো, তবে আজ ক্যান্টিনে একখানা স্পেশাল মোগলাই চাই। ঠিক আছে বাবা, পাবি। এখন বল তো আগে ব্যাপারটা। শোন তাহলে। আচ্ছা, তোর মনে আছে বছর দেড়েক আগে তোর বাবার শরীর খারাপের সময় আমি তোদের বাড়িতে একবার গিয়েছিলাম? হ্যাঁ, তার কি হয়েছে? তখন দাদা এসেছিল আমাদের বাড়িতে, আমাকে তোদের বাড়ির কাছে একদিন ড্রপ করে দিয়েছিল। কার বাড়ি যাচ্ছি জিজ্ঞেস করতে বলেছিলাম তোর নাম। দাদা মাথা চুলকে বলেছিল, আচ্ছা, এ কি 16ই সেপ্টেম্বর? বাসন্তী দেবী কলেজ? জল গড়িয়ে পড়া চোখ। আমি অবাক হয়েছিলাম তার কথায়, জিজ্ঞেস করেছিলাম, তুই ওকে চিনিস নাকি? ফেসবুক ফ্রেন্ড? ও বলল, হ্যাঁ, ওর ভুল করে করা ফেসবুক ফ্রেন্ড। ঘটনাটা বলেছিল আমাকে। তারপর কথায় কথায় আমি ওকে বলেছিলাম তোদের সংসারের দুরবস্থার কথা। তোর দায়িত্বের কথা শুনে দাদার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। সেজন্যই বোধহয় সেদিন নার্সিংহোমে তোকে দেখে তোদের ঘরের ব্যাপারে খোঁজ খবর করছিল। বিলের টাকায় ছাড়ের ব্যবস্থা করে দিয়েছিল, নিজেও ফিস নেয়নি। আর আর কি? কাজল কৌতূহলী হয়ে উঠল। পরে আমার কাছে তোর ভাইয়ের সমস্যার কথা শুনে তার বন্ধু গড়িয়ার ব্যাংকের ম্যানেজারকে বলে এডুকেশন লোনের ব্যবস্থাটাও দাদাই করে দিয়েছিল। শেষে বলল, দাদা আমাকে মানা করেছিল এসব কথা তোকে বলতে, কিন্তু দাদার সম্বন্ধে তোর ভুল ধারণাটা ভাঙানোর জন্যে আমাকে বলতেই হলো। সমিতার কথাগুলো শুনতে শুনতে অনুতাপে দগ্ধ হচ্ছিল কাজল। ভারী গলায় বলল, আমাকে একটু ওর ফোন নাম্বারটা দিবি? কেন, কি করবি? দরকার আছে। কি দরকার সেটা ভালোই বুঝেছি। সমিতা বন্ধুর মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। তোকে বেশি বুঝতে হবে না মুখপুরি, নম্বরটা দিবি কিনা বল। দিচ্ছি রে বাবা, এই নে। নম্বরটা নিয়েই কাজল ছুটল ক্লাসের বাইরে। লনে নিলিবিলি জায়গা দেখে দাঁড়িয়ে ফোন করল চন্দনকে। ফোনের ওপারে হ্যালো শুনেই বলে উঠল, আমার সত্যিকারের বন্ধুকে এতদিন চিনতে না পারার লজ্জা কোথায় রাখি বলো তো? কিছুক্ষণের নিস্তব্ধতা, তারপর উত্তর এলো, জল টলটল চোখে চিনবে কি করে? চোখ মুছে ফেলো, ঠিক দেখতে পাবে। কিন্তু কোথায় দেখতে পাবো? চলে এসো শহর ছেড়ে দূর প্রকৃতির কোলে, যেখানে দিঘির স্বচ্ছ জলে হংস মিথুন ভেসে বেড়ায় অনাদি অনন্তকাল। তোমার কবিত্ব ছাড়ো তো, আমি সত্যি একবার দেখা করতে চাই তোমার সঙ্গে। কোথায় আছো তুমি? এখন তো হাসপাতালে, বিকেলে তোমার বাড়ির কাছের নার্সিং হোমটায় চলে এসো, বেরিয়ে রেস্টুরেন্টে কফি খেতে খেতে কথা বলা যাবে। ঠিক আছে, আমি কিন্তু ঠিক 6টায় আসছি, মনে থাকে যেন বলে লাইন কেটে দিয়ে কাজল নাচতে নাচতে চলল ক্লাসের দিকে।